তো অল্টারনেটিভ মেথড যেটা এটা এটা মোর ইজি। তো এটা দিয়েই আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো সেকশন এ আপনাদেরকে যেটা দেখাইছি, তো আপনি এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন। তো আমার কাছে মনে হয় আপনারা অধিকাংশ এটা দিয়েই করবেন, অল্টারনেটিভ মেথড। আর সেকশন সি কে বলতেছি যে আপনারা এই যে এখানকার যে মেথডটা আছে ইকুয়েশন দিয়ে, এটা আপনারা নিজেরা একটু দেখে নিন, আমার দেখলেই বুঝতে পারবেন, এটা কঠিন না। তাহলে আমি এটাতে চলে আসছি, ম্যাক্সিমাম মোমেন্ট ডিউ টু হুইল লোড, অল্টারনেটিভ মেথড। এই মেথডটা অনেক সহজ। হ্যাঁ, সহজ কিরকম আমরা দেখলেই বুঝতে পারবো। স্যার মেথড কি ওখানে উল্লেখ করে দিবে নাকি না যে না কোনো না না, ইচ্ছা মতো যে কোনো করলেই যে হবে? কোনো যে কোনো মেথড কোনো উল্লেখ করবে না, যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো এই মেথডে অ্যাকচুয়ালি আপনার ইকুয়েশন শুধু এটাই, একটা ইকুয়েশন, ডাব্লিউ ভাগ এল, ডাব্লিউ ওয়ান ভাগ এল, শেষ। এটা দিয়েই সব। তাহলে আমি একটু আসি, বলা আছে যে ম্যাক্সিমাম ভ্যালু, বলা আছে the maximum value of MC for the wheel load arrangement shown below। আগের মতোই আমাদের সেই চিরাচরিত ব্রিজ, সেই চিরাচরিত হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট। এবং এখানে বলছে ব্রিজের, এবি ব্রিজের সি পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে হবে কখন, ফর হুইল লোড অ্যারেঞ্জমেন্ট শোন বিলো। মানে এই যে 10টা চাকা, এই 10টা চাকা যদি এই পাশ দিয়ে মুভ করে, তাহলে কখন, মানে কোন লোডের জন্য সি পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে, এটা বের করতে বলছে। আগের আগের ম্যাথগুলোতেও আমরা তাই করছি, যে বের করতে বলা হয়েছে যে এই হুইল লোড অ্যারেঞ্জমেন্টের কোন হুইলের পজিশনের জন্য পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম রেসপন্স পাওয়া যাবে। আগেরটার মতোই এখনো তাই। তো আমরা বলে আসতেছি কিরকম, যে প্রথমে ম্যাক্সিমাম রেসপন্স যদি পেতে চান, যেই পয়েন্টে ম্যাক্সিমাম রেসপন্স বের করতে বলছে, এখানে রেসপন্স বের করতে বলছে 3 পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট। তো বলছে তাহলে প্রথমে যেটা করতে হবে, ওই পয়েন্টে, ওই পয়েন্টের জন্য আপনার ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করতে হবে। ড্র করে দেখতে হবে যে ম্যাক্সিমাম রেসপন্সটা অ্যাকচুয়ালি কোথায় হয়। ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করার কনসেপ্টটা হচ্ছে 1 ইউনিট লোড যদি মুভ করে, তাহলে আপনি মুলার বেস ল প্রিন্সিপাল অ্যাপ্লাই করে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করতে পারবেন। কাজে সি পয়েন্টে আমি যদি ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করতে চাই মোমেন্টের জন্য, কি করবো বলেন তো, কি করবো? সি পয়েন্টের ইন্টারনাল হিল চিন্তা করবেন, এদিকে ক্লকওয়াইজ, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ দিবেন, দিলে এরকম একটা ডিফ্লেক্টেড শেপ আসবে। তাহলে এই পয়েন্টের ভ্যালুটা কত হবে? এই পয়েন্টের ভ্যালু হবে এবি বাই এ প্লাস বি। তো এই যে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা পাইলাম, এটা হচ্ছে সি পয়েন্টের মোমেন্টের ডায়াগ্রাম ফর ফর 1 ইউনিট লোড। 1 ইউনিট লোড যদি মুভ করতো, তাহলে সি পয়েন্টে আমার ম্যাক্সিমাম, সি পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম আসতে হচ্ছে এটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তাহলে এখন দেখেন এই ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম থেকে আপনি কি বুঝতেছেন, এই ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায়? ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সি পয়েন্টে। ওকে, তো এখন 1 ইউনিট লোডের জন্য আমি দেখলাম যে ম্যাক্সিমাম ভ্যালু আছে সি পয়েন্টে, এটাই আমি বুঝতে পারছি এই ডায়াগ্রাম থেকে। Okay? এখানে কি বলছে, যে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে এমসির জন্য, কার জন্য? ফর হুইল লোড অ্যারেঞ্জমেন্ট। এই হুইল লোডের জন্য ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। তাই আমি দেখলাম যে 1 ইউনিটের জন্য ম্যাক্সিমাম ভ্যালু আছে সি পয়েন্টে। কাজেই স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, আমি যদি এই হুইল লোডের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে চাই, তাহলে হুইল লোড গুলাকে আমার বসাইতে হবে ক্রমান্বয়ে সি পয়েন্টে। একবার 1 নম্বর হুইলটা সি পয়েন্টে বসাবেন,
মানে পুরা হুইল লোড অ্যারেঞ্জমেন্টটাকে এদিকে শিফট করাবেন। শিফট করায় ১ নম্বর হুইলটাকে বসাবেন সি পয়েন্টে, এরকম বসায় দেখবেন মোমেন্ট কত আসে। তারপর আবার কি করবেন, ২ নম্বর হুইলটা বসাবেন, দিয়ে আবার দেখবেন মোমেন্ট কত আসে। এভাবে বারবার বসায় একসময় আপনার খুঁজে পাবেন কোন হুইলটা সি পয়েন্টে বসলে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি স্যার। আগে যেটা করতাম, এই পুরো প্রসেসটা করার জন্য আমরা ইকুয়েশন দিয়ে সলভ করতাম। এবার তো ইকুয়েশন, কিন্তু এটা অন্য একটি পদ্ধতি, আরো সহজ। তো এই ইকুয়েশনটা আগে বুঝি, আমার সাথে একটু কমিউনিকেট করবেন, হ্যাঁ, তাহলে জিনিসটা তাড়াতাড়ি জি স্যার, অবশ্যই। তাড়াতাড়ি হবে। তাহলে এখানে কয়টা প্যারামিটার দেখতে পাচ্ছেন? 4টা, তাই না? একটা ডাব্লিউ, একটা এল, জি স্যার। একটা ডাব্লিউ1, আর একটা হচ্ছে এ। এ এই 4টা পয়েন্টের মধ্যে এল কি বলেন? 4টা। স্যার টোটাল টোটাল লেন্থ। স্প্যান লেন্থ যেটা স্যার সেটা। প্যান্ট লেন্থ। ভেরি গুড। এ হচ্ছে স্প্যান লেন্থ। 4টার মধ্যে একটা জিনিস আপনাদের জানা, আর বাকি হচ্ছে 3টা জিনিস জানতে হবে, তো তাহলে এটা একটু বলে আসি। এখানে একটা জিনিস আমি একটু মিস করে গেছি, এটা আগে বলে ফেলেন। একটা জিনিস আমি একটু মিস করে গেছি, এটাকে বলে ফেলেন। মোমেন্টের ক্ষেত্রে দেখেন, এই যে গাড়ি যদি এদিকে মুভ করে, ফর এক্সাম্পল এদিক দিয়ে গাড়িটা মুভ করবে, বা হুইল লোডটা এদিকে মুভ করবে। এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এই ডায়াগ্রামে দেখেন বি পয়েন্ট থেকে যতই এদিকে যাবেন সি পয়েন্টের দিকে, ডায়াগ্রামটা কি হচ্ছে, আস্তে আস্তে করে বাড়তেছে না? বাড়তেছে। বাড়তিছে। গ্রাজুয়ালি বাড়তেছে। মোমেন্টের ভ্যালুটা আস্তে 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 করে বাড়তেছে, বাড়তে ম্যাক্সিমাম কত হয়েছে? সি পয়েন্টে। এরপর সি পয়েন্ট থেকে যতই এদিকে যাচ্ছেন ততই এটা কিন্তু কমতেছে, তাই তো? তাহলে এই ডায়াগ্রামের এই পোর্শনটা হচ্ছে ইনক্রিজিং পোর্শন। যতই এই যাচ্ছে ততই আস্তে আস্তে করে বাড়তেছে। আর এই এই পাশে যে পোর্শনটা এসি, এই পোর্শনটা হলো ডিক্রিজিং পোর্শন। ওকে, তাহলে এখন ইনক্রিজিং পোর্শন কোনটা হবে, ডিক্রিজিং পোর্শন কোনটা হবে, এটা ডিপেন্ড করবে আমি গাড়িটাকে কোন দিক দিয়ে মুভ করাচ্ছি, মানে হুইল লোড গুলোকে কোন দিকে মুভ করাচ্ছি। এই যে হুইল লোডটা, এটা যদি আপনার লেফট থেকে রাইটের দিকে যায়, তাহলে বিসি এই পোর্শনটুকু হচ্ছে ইনক্রিজিং পোর্শন, আর এসি হচ্ছে ডিক্রিজিং পোর্শন। বোঝা যায়? এখন যদি আমি এই হুইল লোডটা বললাম না, এদিক থেকে না, হুইল লোডটা এদিক থেকে আসতেছে, তাহলে আপনার ইনক্রিজিং পোর্শন কোনটা হইতো? এটা হয়তো, লেফট এ সাইড। থেকে সি। হ্যাঁ, এটা হলো ইনক্রিজিং পোর্শন, এটা হয়তো ডিক্রিজিং পোর্শন, তাই না? তো এই হুইল লোড মোমেন্টের ক্ষেত্রে আমরা এই যে ডাইমেনশন যে দুইটা আছে, এ এবং বি, এটাকে আমরা এভাবে ডিনোট করব। হ্যাঁ, যে এই হুইল লোডটা যেহেতু লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তাহলে এই বি হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্রিজিং পোর্শনের ডাইমেনশন। আর তাহলে এ কি? এ হচ্ছে ডিক্রিজিং পোর্শনের ডাইমেনশন। বোঝা গেল? আমরা এ এবং বি কে এভাবে তাকে হচ্ছে আইডেন্টিফাই করব। তাহলে এখানে বি হচ্ছে এমন একটা ডাইমেনশন যেটা বোঝাচ্ছে কি ইনক্রিজিং পোর্শনের ডাইমেনশন, আর এ হচ্ছে ডিক্রিজিং পোর্শনের ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে এবার বলেন, এই যে এই এ বলতে কি বোঝাচ্ছে? এ কি? এই হচ্ছে ডিক্রিজিং ডাইমেনশন। হ্যাঁ, ডিক্রিজিং পোর্শন কতটুকু সেটা, ডিক্রিজিং পোর্শনের লেন্থটা বোঝাচ্ছে এ। আচ্ছা, এবার আসেন হচ্ছে ডাব্লিউ। এই ডাব্লিউ হচ্ছে খুব সহজ, এই ব্রিজের উপরে যতগুলা লোড আছে, ব্রিজের উপরে ব্রিজের উপরে যতগুলা হুইল আছে তাদের লোডের সাম, মানে টোটাল লোড অন স্প্যান। স্পেনে যতগুলি লোড থাকবে তাদের সামই হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে? আর ডাব্লিউ1 যেটা, এটা হচ্ছে ডিক্রিজিং পোর্শনে কতগুলা হুইল আছে তাদের লোড। ডিক্রিজিং পোর্শনে যতগুলা হুইল আছে তাদের টোটাল লোডটা হলো ডাব্লিউ1। আর
আর এ হচ্ছে ডিক্রিজিং পোর্শনের আপনার প্ল্যানটা, কতটুকু জায়গা ধরে ডিক্রিজিং পোর্শনটা আছে। বোঝা গেল 4টা প্যারামিটার। তাহলে এখানে মূলত এল হচ্ছে টোটাল স্প্যান, ডাব্লিউ হচ্ছে এই এল এর মধ্যে কতগুলা হুইল আছে, টোটাল কতগুলা হুইল আছে এটা ডাব্লিউ। এরপরে এ এ এবং ডাব্লিউ1 এই পুরোটা ডিক্রিজিং পোর্শনের সাথে ইনভলভ, এটা হলো পুরোটা ডিক্রিজিং পোর্শনের সাথে রিলেটেড। ডাব্লিউ1 হলো ডিক্রিজিং পোর্শনে কতগুলো হুইল আছে, টোটাল হুইল অন ডিক্রিজিং পোর্শন। আর এ যেটা, এটা হলো ডিক্রিজিং পোর্শনের ল্যান্ডটা। এই তো শেষ। ওকে, তাহলে এটা কি মিন করে দেখেন তো আপনারা। এই যে ডাব্লিউ, ডাব্লিউ কি বলেন তো, ডাব্লিউ কি বলেন, ডাব্লিউ কি? স্যার টোটাল হচ্ছে লোড। ব্রিজের উপর টোটাল লোড। তার মানে এটা একটা ডাব্লিউ হচ্ছে লোড বোঝাচ্ছে, তাই তো, লোড। স্যার আর এল কি? লেন্থ। এল হচ্ছে স্প্যান বা স্প্যান। ল্যান্ড। তো লোড কে ল্যান্ড দ্বারা ভাগ করলে কি হয় এটা? হুম, লোড কে ফিট, আর এর নাম হচ্ছে ফিট। এটা কি আসে, এটা কি ফিট পার ফিট কি বোঝায়? স্যার ইউডিএল লোডই তো বুঝাইতেছে স্যার। এক্স্যাক্টলি, তার মানে এটা বোঝাচ্ছে একটা ইউডিএল লোড। তাহলে এই যে ইউডিএল লোডটা, এটা এটা কতদূর কাজ করবে? পুরা ব্রিজ জুড়ে কাজ করবে, রাইট? আমি ঠিক বলতেছি? জি স্যার। ডাব্লিউ ভাগ এল এটা একটা ইউডিএল বোঝাচ্ছে, যেটা পুরা ব্রিজ জুড়ে কাজ করবে। Okay? পরেরটা কি কি বোঝাচ্ছে, পরেরটা ডাব্লিউ1 ভাগ এ, এটা কি বোঝাচ্ছে? স্যার ডিক্রিজিং পার্টের ইউডিএল লোড। এক্স্যাক্টলি, তার মানে এটা মূলত একটা কম্পারিজন বিটুইন টোটাল 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 হচ্ছে ব্রিজের ইউডিএল ভার্সেস হচ্ছে ডিক্রিজিং পোর্শনের আপনার হচ্ছে কতটুকু ইউডিএল। এটা হচ্ছে যে যদি আপনার ডাব্লিউ ভাগ এল যেটা, এটা যদি আপনার লেস দেন, তাহলে হচ্ছে লেস দেন ডাব্লিউ1 ভাগ এ হয়, যে কন্ডিশনে এটা হবে, যে কন্ডিশনে আপনি এটা পাবেন, ওইখানেই আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মোমেন্টটা পাবেন। তার মানে কন্ডিশনটা হচ্ছে এরকম যে আপনি একবার ডাব্লিউ ভাগ এল বের করবেন, একবার ডাব্লিউ1 ভাগ এ বের করবেন, বের করার পরে দেখবেন, তারপর কম্পারিজন করবেন। যেই কন্ডিশনে দেখবেন যে ডিক্রিজিং পোর্শনের ইউডিএলটা টোটাল ইউডিএল এর থেকে বেশি চলে আসছে, যেই কন্ডিশনে, ওই কন্ডিশনে আপনার অ্যানালাইসিস স্টপ করবেন, ঠিক আছে? এবং আপনার ম্যাক্সিমাম মোমেন্ট অ্যাকচুয়ালি ওই কন্ডিশনেই পাবেন। এখন কন্ডিশন কন্ডিশন বলতেছি, এটা কি বোঝাচ্ছি, এটা এখনই বুঝতে পারবেন। আমরা একটু এটা একটু সলভ, এটা এই জিনিসটা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, হুইল ওয়ান হুইল ওয়ান বসাইলাম সি পয়েন্টে, হুইল ওয়ান বসাইলাম সি পয়েন্টে, বসাইলে কয়টা হুইল ব্রিজের ভিতরে আসলো? 3টা, 1 2 তিনটা 3। তাহলে এই পুরো ব্রিজের উপরে আপনার হুইল কয়টা? তিনটা। তিনটা। তাহলে ডাব্লিউ ডাব্লিউ কত হবে? তিনটার যোগফল। রাইট, ডাব্লিউ হলো 1 থেকে 3, তিনটা হুইলের যোগফল হলো ডাব্লিউ। আর এল কি? এল তো বুঝতেছেন, টোটাল স্প্যান। টোটাল টোটাল লেন্থ। রাইট, এরপরে এটার সাথে কম্পারিজন করতে হবে কোনটা? ডিক্রিজিং পোর্শনের হুইল। হ্যাঁ, তাহলে এখন দেখেন ডিক্রিজিং পোর্শন কোনটুকু? এইটুকু। তো এখানে আপনি যে হুইল ওয়ান যে বসাইছেন,
হ্যাঁ, এটা কোথায় বসাইছে? একবারে কোথায়? সি পয়েন্টে, হ্যাঁ, একবারে এটা। সি পয়েন্টে। হ্যাঁ, সি পয়েন্টে। তার মানে এটা ডিক্রিজিং পোর্শনও আছে কিছু, ইনক্রিজিং পোর্শনও আছে আছে কিছু, রাইট? তো এই জন্য যেটা করতে হয়, এই যে W1/A এটা বের করার জন্য আপনার একবার চিন্তা করতে হবে এই যে হুইলটা জাস্ট টু দি লেফট, একবার চিন্তা করতে হবে জাস্ট টু দি রাইট। বোঝা গেল? তাহলে আপনি যদি W1/A বের করার জন্য, W1/A এই ইউডিএলটা বের করার জন্য আপনার দুইবার চিন্তা করতে হবে। একবার চিন্তা করতে হবে জাস্ট টু দি লেফট, আরেকবার চিন্তা করতে হবে জাস্ট টু দি রাইট। তাহলে এখন চিন্তা করে দেখেন, আপনি কিন্তু W/L পাই গেছেন, কোনো সমস্যা নেই। এবার যদি জাস্ট টু দি লেফট চিন্তা করেন, লেফট, তার মানে এই পুরো জিনিসটাকে একটু এদিকে সরাই দিবেন। সরাই দিলে 1 নম্বর হুইলটা কোথায় থাকবে? হুম? ডিক্রিজিং পার্টে। হ্যাঁ, ডিক্রিজিং পোর্শনে থাকবে। তখন W1 এর ভ্যালু দিবে 1 নম্বর হুইলটা, তাই তো? আর জি আর স্যার। এ কত? এ তো আপনি বুঝতে পারছেন যে এইটা। আর যদি জাস্ট যদি রাইট করেন তাহলে কি হবে? জাস্ট যদি রাইট করলে ডিক্রিজিং পোর্শনে কয়টা হুইল থাকবে? স্যার একটাও না। 0টা, তাই তো? এই তো এইভাবেই জি স্যার। এইভাবেই বারবার চেক করতে হবে। এবার এখানে আসেন। ফর এক্সাম্পল এই চেক করে আপনি দেখলেন যে W/L এর ভ্যালুটা বড় আসতেছে দুই ক্ষেত্রেই। W1/F এর থেকে বড় আসছে দুই ক্ষেত্রেই, মানে জাস্ট টু দি লেফট, জাস্ট দুই ক্ষেত্রেই W/L এর ভ্যালুটা বড় আসছে। তাহলে বুঝবেন যে 1 নম্বর হুইল যেটা, এটা দিয়ে আপনি ম্যাক্সিমাম মোমেন্ট পাবেন না, এটা বাদ। তাহলে পরের কেসে চলে আসবেন। এবার কি করবেন? এবার যে 2 নম্বর হুইল, এটাকে সি পয়েন্টে বসাবেন। 2 নম্বর হুইলটা সি পয়েন্টে বসালে 1 নম্বর হুইলটা সামনে চলে গেল, আর এদিক থেকে আরো দুইটা হুইল আসলো। ফাইন, আসলো। এরপরে আবার এখানে এই চেকটা দিবেন। কি বলবেন? প্রথমে W/L করবেন। তাহলে এখানে W কয়টা হবে? এবার চারটা। 4টা হুইলের লোড হবে W, আর L তো আপনি জানেন। এখান থেকে একটা W/L পাবেন। W/L অন স্প্যান। তার সাথে কম্পারিজন করবেন কোনটা? ডিক্রিজিং পোর্শনের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ওকে? তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, কয়টা হুইল ডিক্রিজিং পোর্শনে আছে? দুইটা। দুইটা। জাস্ট যদি লেফট করেন তাহলে W1 এর ভ্যালু কয়টা আসবে? দুইটা হুইল। আর জাস্ট যদি রাইট করলে এখানে পাবেন একটা। এভাবে বারবারে কম্পারিজন করে 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 এক সময় আপনি খুঁজে পাবেন যে হচ্ছে যে যেই কন্ডিশনে W1/A এর ভ্যালুটা বেশি আসবে, ওইখানেই বুঝবেন যে হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। তো এই যে কথাগুলো বললাম, হ্যাঁ, এগুলা কারো কারোর কাছে একটু জটিল লাগতে পারে। ম্যাথটা যখন করব এখন, তখন সবার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে? যারা হচ্ছে মনে করে যে একটু ঘাপলা আছে বুঝতে, তারা ম্যাথটা বুঝেন, সব ক্লিয়ার হয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, তার মানে এটা এই যে কম্পারিজনটা, এটা কিন্তু হচ্ছে ইউডিএল এর কম্পারিজন। ঠিক আছে? এবার আসি। তো সরাসরি ম্যাথে চলে যাচ্ছে। তো বলছে ক্যালকুলেট দি ম্যাক্সিমাম ভ্যালু অফ এমসি ফর দি ভিজুয়াল অ্যারেঞ্জমেন্ট শোন বিলো। এটা আগের ম্যাথটাই। এখানে প্রথমে আপনি সি পয়েন্টে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করে 1 ইউনিট লোডের জন্য ম্যাক্সিমাম মোমেন্টটা কত এটা বাই করবেন। AB/A+B করবেন, করে বের হয়ে গেল। আচ্ছা, তারপরে আপনার হুইল লোডটা কোন দিকে আছে? লেফটে। লেফট থেকে কোন দিকে যাচ্ছে? রাইটে যাচ্ছে। তাহলে আপনার ইনগেজিং পোর্শন কোনটা? এটা ইনগেজিং পোর্শন, রাইট সাইডেরটা। আর এটা হচ্ছে ডিক্রিজিং পোর্শন। ওকে? তাহলে আমরা এবার প্রথম কেসটা চেক করে দেখি যে এখানে ম্যাক্সিমাম মোমেন্ট পাবো কিনা। এই হুইল গুলাকে নিয়ে আসেন সি পয়েন্টে। সবগুলা হুইল নিয়ে আসলেন, মানে 1 নম্বর হুইলটাকে সি পয়েন্টে আনলেন। আনলে কয়টা হুইল ব্রিজের ভিতরে আসলো? দুইটা। 3টা আসলো ব্রিজের ভিতরে। এই যে এখান থেকে এই পর্যন্ত স্প্যানটা কত? এখান থেকে এই পর্যন্ত স্প্যানটা 40 ফিট, রাইট?
তাহলে জি স্যার, 40। 1 থেকে 2 এর ডিসটেন্স কত? 30। 1 থেকে 3 এর ডিসটেন্স হচ্ছে 35। 1 থেকে 4 এর ডিসটেন্স 47। তাহলে 4 নম্বর হুইল থেকে আসতে পারলো? জি না। 1 থেকে 3, এই 3টা হুইল ব্রিজের ভিতরে আসলো। তাহলে আপনার প্রথম চেক কি করতে হবে? ডাব্লিউ ভাগ এল বের করতে হবে। ওকে, তাহলে অন স্প্যানের টোটাল কয়টা হুইল থাকবে? 1 থেকে 3। এই 3টা হুইলের লোড কত? বলেন কত? স্যার 80। 10, 10, 80, 20 80 আছে। যোগ হচ্ছে 30। 80 কিভাবে? আচ্ছা 60। হ্যাঁ সরি এই 1 নম্বর হুইলের লোড স্যার, কত? 50 লোড স্যার, 50। 50। 1 নম্বর হুইলের লোড 10, 2 নম্বর হুইলের লোড 10, 3 নম্বর হুইলের লোড 30। টোটাল লোড আসলো এখানে 30। ডাব্লিউ ভ্যালু আসলো 30। এল কত? এল 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 কত? তো স্যার 60। এল হচ্ছে 60। এবার ডাব্লিউ ভাগ এল করে কত পাইলেন? 0.83। তাহলে ডাব্লিউ ভাগ এল হয়ে গেল। এবার আপনার বের করতে হবে পরের পিরিয়ডটা, ডাব্লিউ ওয়ান ভাগ এ। ডাব্লিউ ওয়ান ভাগ এ বের করতে গেলে আপনার দুইটা কন্ডিশন চেক করতে হবে। একবার হচ্ছে জাস্ট টু দি লেফট, একবার জাস্ট টু দি রাইট। প্রথমে জাস্ট টু দি লেফট চিন্তা করি। জাস্ট টু দি লেফট মানে 1 নম্বর হুইলটাকে আপনার লেফটে সরান। সরাইলে ডিক্রিজিং পোর্শনে কয়টা হুইল থাকবে? একটা। একটা, তাই না? যেমন 1 নম্বর হুইলটা তাহলে ডিক্রিজিং পোর্শনে থাকবে। এই যে 1 নম্বর হুইলটা ডিক্রিজিং পোর্শনে থাকলো। তার লোড কত? লোড হলো 10। লোড 10। আচ্ছা, আর এটা কি ডিভাইডেড বাই ডিক্রিজিং পোর্শনের লেন্থ। ডিক্রিজিং পোর্শন লেন্থ কত? 10। 20। 20। বসান 10 ভাগ 20 0.5। কত আসলো? 0.5। 0.5। তারপর ডাব্লিউ ভাগ এল আর ডাব্লিউ ওয়ান ভাগ এর কম্পারিজন করে কি দেখতে পাচ্ছেন? ডাব্লিউ এল ভাগ এলটা বড়, এটা ছোট। আগে ফাইন। এবার জাস্ট যদি রাইট চিন্তা করেন, এখানে জাস্ট যদি রাইট চিন্তা করলে ডিক্রিজিং পোর্শনে কয়টা হুইল থাকবে? জাস্ট টু দি রাইট একটাও না স্যার। একটাও না। জাস্ট টু দি রাইট মানে এই পুরো জিনিসটাকে একটু এদিকে সরে নেন। সরে নিলে ডিক্রিজিং পোর্শনে কয়টা হুইল থাকবে? একটাও থাকবে না, নো হুইল। কারণ ভ্যালুটা আসবে কত? 0। তাহলে এখন দেখেন দুই ক্ষেত্রে ডাব্লিউ ভাগ এল এর ভ্যালুটা বড়, রাইট? তো এই কন্ডিশন হচ্ছে নট স্যাটিসফাই। নট স্যাটিসফাই মানে এখানে আপনি ম্যাক্সিমাম মোমেন্ট পাবেন না। বুঝা গেল জিনিসটা? জিনিসটা বোঝা গেল? জি স্যার। তার মানে হুইল ওয়ানটা হচ্ছে স্যাটিসফাই হয় নাই। তাহলে এরপরে আমাদের কাজ কি? আর একটা হুইল আগে নিতে সরাইতে হবে। তার মানে শিফটিং, তার মানে শিফটিং করবো, রাইট? জি স্যার। তাহলে এবার তো এখানে আমি ইচ্ছা করে বুঝছেন 2 নম্বর হুইলটা স্কিপ করছি, সরাসরি 3 নম্বর হুইল চলে গেছি। না, আমি জানি 2 নম্বর হুইলে আসবে না। ওকে, আপনারাও আপনারাও যদি বুঝতে পারেন যে হচ্ছে এরকম প্রথম দিকে সব ছোট ছোট লোড গুলি আছে, তাহলে আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি 2 নম্বর হুইল ইচ্ছা করে স্কিপ করছি, সরাসরি চলে গেছে 3 নম্বর হুইলে। স্যার তাহলে 3 নাম্বারটা যদি একবারে যদি ফার্স্ট থেকে করতাম তাহলে হতো না? হতো হতো। নাম্বার 1 আছে। আচ্ছা। আপনি যদি প্রথমবারই 3 নম্বর হুইলে পাই যেতেন, হ্যাঁ হয়তো। এটা 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 আমি এটা এটা শেষ হোক, এরপরে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি বুঝবেন যে কোন হুইলগুলো নিয়ে কাজ করা উচিত, কোনগুলো নিয়ে কাজ করা উচিত না। তো পরে বলতেছি, হ্যাঁ। আপাতত হচ্ছে প্রসেসটা দেখেন। তাহলে আমি কি করলাম? আমি ইচ্ছা করে 2 নম্বর হুইল স্কিপ করলাম। সরাসরি কি করছে? 3 নম্বর হুইলটা বসাইলাম কোথায়? সি পয়েন্টে। 3 নম্বর হুইল যদি সি পয়েন্টে বসাই, তাহলে ব্রিজের ভিতরে কতগুলো হুইল আসলো হিসাব করে বলেন। আমার স্যার, টোটাল এটা হচ্ছে, এখানে তো দেখতে পাচ্ছেন যে 6টা ঢুকছে, কিন্তু আমি ক্যালকুলেশনটা আবার একটু আপনাদেরকে মনে করাই দিই। তাহলে এখানে স্প্যানটা 40 ফিট, রাইট? 3 নম্বর হুইলটা এখানে বসাইছে। 3 থেকে 4 ডিস্টেন্স কত? 12। 3 থেকে 5 এর ডিস্টেন্স 24। 3 থেকে 6 এর ডিস্টেন্স হচ্ছে 36। 3 থেকে 7 এর ডিস্টেন্স হচ্ছে মোর দেন 40। তাহলে বুঝতেছেন
যে 3 নম্বর হুইল সি পয়েন্টে বসালে 6টা হুইল ব্রিজের ভিতরে আসলো, আর 2 নম্বর হুইলটা কোথায় গেছে? এখান থেকে জাস্ট 20 ফিট দূরে, মানে সাপোর্টের উপরে গিয়ে বসছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে আমি এবার চেক করে দেখবো। তাহলে এই কন্ডিশনে বলেন ডাব্লিউ ভ্যালু কত হবে? ডাব্লিউ ভ্যালু কয়টা হুইল দিবে? ডাব্লিউ ভ্যালু 5টা। স্যার 5টা। 2 পাঁচ 4 5 6, তাই না? এই না যে, স্যার তাহলে অন স্প্যানে থাকবে 2 থেকে 6। তাদের লোড কত? এই 4টা 4 ইন্টু 30 প্লাস 130। 130, আর টোটাল 30 স্প্যানটা কত? 60। ডাব্লিউ ভাগ এল এর ভ্যালু আসলো 2.16। আচ্ছা, তাহলে ডাব্লিউ ভাগ এল পেয়ে গেলাম। এবার কি করব? এবার আমাদের ডাব্লিউ ওয়ান ভাগ এ যেটা, এটা দেখতে হবে। এটা একবার দেখবেন জাস্ট টু দি লেফট, একবার দেখবেন জাস্ট টু দি রাইট। আচ্ছা, জাস্ট টু দি লেফট জাস্ট টু দি রাইট কেন করতেছি বলেন তো? কারণ এই 3 নম্বর হুইলটা আপনার সি পয়েন্টের এমন জায়গায় বসছে যে এটার কিছু অংশ ডিক্রিজিং পোর্শনে আছে, কিছু অংশ ইনক্রিজিং পোর্শনে আছে, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? জাস্ট টু দি লেফট করবো। জাস্ট টু দি লেফট করলে 3 নম্বর হুইলটা কোথায় যাবে? হ্যাঁ, 3 নম্বর হুইলটা কোথায় যাবে? ডিক্রিজিং পোর্শনে যাবে স্যার। ডিক্রিজিং পোর্শনে যাবে। তখন 2 নম্বর হুইলটা কি হবে? ওটা তো আউট হয়ে যাওয়ার কথা, বাইরে চলে যাওয়ার কথা না। রাইট। তার মানে এই 2 নম্বর হুইলটা কিন্তু একদম 20 ফিটে ছিল। তো যখনই আপনি জাস্ট টু দি লেফট করছেন, একটু সরাইছেন, তখন কি হয়েছে? 3 নম্বর হুইলটা ডিক্রিজিং পোর্শনে চলে আসছে, আর 2 নম্বর হুইল ব্রিজ থেকে বের হয়ে গেছে। তাহলে ডিক্রিজিং পোর্শনে কয়টা হুইল থাকবে? জাস্ট টু দি লেফট করলে একটা থাকবে, রাইট? ওয়ান হুইল জি স্যার। অনলি, এটা হচ্ছে 30 ফিট। ভাগ হচ্ছে 20, কত আসলো? 1.5। 1.5। 1.5। কম্পারিজন করে কি দেখতেছেন? ডাব্লিউ বাই এটাই হচ্ছে বড়। এবার জাস্ট যদি রাইট করেন, জাস্ট যদি রাইট করলে কি হবে বলেন? ডিক্রিজিং পোর্শনে কয়টা হুইল থাকবে? স্যার একটা। সেটার ভ্যালু, একটা। কোন হুইলটার নাম বলেন? স্যার 2 নাম্বারটা। 2 নম্বর সেকেন্ড হুইল, নাম্বার। রাইট। তাহলে এটা হলো 10, ভ্যালুটা 10, কত আসলো? 0.5। স্যাটিসফাই করতেছে? জি না স্যার। স্যাটিসফাই করে না না। স্যার। তার মানে 3 নম্বর হুইল সি পয়েন্টে বসালে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পাবো না। এখন তাহলে কি করবো? 4 নম্বর হুইলে চলে যাবো, আ- রাইট? এবার 4 নম্বর হুইল সি পয়েন্টে বসান। 4 নম্বর হুইলটা সি পয়েন্টে বসান, শিফটিং করেন আর কি, শিফট করে 4 নম্বর হুইলটাকে সি পয়েন্টে বসান। বসালে কয়টা হুইল ব্রিজের ভিতরে আসবে? ব্রিজের ভিতরে আসবে হচ্ছে 5 নম্বর হুইল, 6 নম্বর হুইল, আর হচ্ছে 7 নম্বর হুইল। 8 নম্বর হুইল ব্রিজের ভিতরে আসবে না। তখন আপনার 3 নম্বর হুইলটা কত দূর সরে যাবে? এখান থেকে 12 ফিট দূরে সরে গেল, আর 2 নম্বর হুইল ব্রিজ থেকে বের হয়ে গেছে। তাই তো? এটা তো আর আলাদা করে বোঝানোর কিছু নাই, তারপর বুঝতেছেন। এই কন্ডিশনে এবার চেক করেন। 4 নম্বর হুইল সি পয়েন্টে বসালে এখানে ডাব্লু কত হবে? ডাব্লু কয়টা হুইল দিবে বলেন? কোন হুইল থেকে ডাব্লু পাবেন? 5টা। স্যার 3 নাম্বার থেকে স্যার 7 নাম্বার পর্যন্ত। ভেরি গুড। তাহলে 3 4 5 6 7 এরা সবাই ডাব্লু আন্ডারে পড়বে। 3 থেকে 7, লোডটা কত? 4 ইন্টু 30 প্লাস 15, 135। এটা, 135। এটাকে ডাব্লু ভাগ এল করেন, পাইলেন 2.25। 2.25। আচ্ছা, এবারে এখানে আসেন সি পয়েন্টে। সি পয়েন্টে জাস্ট যদি লেফট করেন, জাস্ট যদি লেফট করলে স্যার দুইটাই থাকবে। কি ঘটনা ঘটবে বলেন তো? ডিক্রিজিং 3 আর 4 দুইটাই থাকবে। ডিক্রিজিং পোর্শনে দুইটা হুইল থাকবে, 3 এবং 4। 4 নাম্বার তাদের লোড কত হবে? স্যার 60। 60 ভাগ হচ্ছে 20, 20। কত আসলো? 3 3 আসলো। 3 এখানে কত? স্যার 2.25। 2.25। এখানে 3। কি ঘটনাটা ঘটলো? ডাব্লিউ ভাগ এল এর থেকে এটা বড় হয়ে গেছে। W1 স্যার বাই A কন্ডিশন বড় হয়েছে। হ্যাঁ, কন্ডিশন মানছি স্যার। যেই কন্ডিশনেই
তারপর এটা হবে, ওখানে স্টপ করে দিবেন। ঠিক আছে? তারপরে তখন কি রাইট দেখান? রাইট আর স্যার দেখা লেফট টু রাইট দেখান? রাইট আর দেখারও দরকার নাই, আপনি তো পেয়ে গেছেন। রাইট যদি জি স্যার। আপনার বড় থাকে কোনো অসুবিধা নেই। যে কোনো একটা কন্ডিশনে যদি এই ঘটনাটা ঘটে, ডিক্রিজিং পোর্শনে ডিস্ট্রিবিউটেড লোডটা টোটাল ডিস্ট্রিবিউটেড লোড থেকে যদি বেশি হয়, যে কোনো কন্ডিশনে, জাস্ট লেফট হোক জাস্ট রাইট হোক, এখানেই আপনি স্যাটিসফাইড, স্টপ করে দেবেন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে হুইল ফোর যখন সি পয়েন্টে থাকবে, এই কন্ডিশনে আপনার এখানে ম্যাক্সিমাম সি পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্টটা পাবে। বুঝা যায়? তাহলে হুইল ফোর এট সি গিভস ম্যাক্সিমাম মোমেন্টস। এই পর্যন্ত যে বললাম, এটা কি বোঝা গেছে আপনাদের? জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা খুঁজে পেলাম যে হুইল ফোর সি পয়েন্টে বসালে ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। এখন দেখতে হবে এই ম্যাক্সিমাম মোমেন্টটা কত, এই ম্যাক্সিমাম মোমেন্টটা বের করতে হবে। তো এটা তো আগের মতোই আপনার এই যে হুইল ফোর এট সি পয়েন্ট, এটা আবার নিয়ে আসছি। এখন দেখতে হবে ম্যাক্সিমাম মোমেন্টটা কত। ম্যাক্সিমাম মোমেন্ট পাইতে হলে দেখেন এখানে যে ডায়াগ্রামটা, এটা কার ডায়াগ্রাম? এটা এখানে কার ডায়াগ্রাম? এটা স্যার এক মোমেন্টের ডায়াগ্রাম। ইউনিটের এক মোমেন্টের ডায়াগ্রাম। হ্যাঁ, এটা মোমেন্টের ডায়াগ্রাম। মোমেন্ট ডায়াগ্রাম ফর 1 ইউনিট। 1 ইউনিট লোডের জন্য। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাসে ছিলাম। আমি শেষ করে ফেলছি। আচ্ছা, তো ঠিক আছে, এটা এটা তো বুঝতে পারলাম যে 1 ইউনিট লোডের জন্য এটা মোমেন্টের ডায়াগ্রাম। ওকে, তো এখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে এখান থেকে 40 ফিট দূরে, 40 ফিট দূরে সি পয়েন্টে মোমেন্ট কত আছে? 40 ফিট দূরে সি পয়েন্টে মোমেন্ট কত বলেন? 13.33। হ্যাঁ, 13.33। তাহলে 1 ফিট দূরে কত? 1 ফিট দূরে, 1 ফিট দূরে হচ্ছে স্যার 30.30/40। 40, তাই তো? এখন খেয়াল করেন যে এখান থেকে 40, মানে এটা তো ইনক্রিজিং পোর্শন। তার মানে ইনক্রিজিং পোর্শনে কয়টা হুইল আছে? 1 2 3 4। আর ডিক্রিজিং পোর্শনে কয়টা আছে? একটা। তো ইনক্রিজিং পোর্শনের আমরা ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম দেখছি যে এই যে এই পয়েন্টের ভ্যালুটা পাইলাম কত? 13.33। তাহলে এই পয়েন্টের ভ্যালু কত 1 ইউনিটের জন্য? কত এই পয়েন্টের ভ্যালু কত 1 ইউনিটের জন্য? বের করতে পারবেন না? সিমিলার ট্রায়াঙ্গেল করেন তাহলে তো হয়ে যায়। জি স্যার পারবো। হ্যাঁ, তাহলে এটাই তো করতেছিলাম। 40 ফিট দূরে আছে 33.33, তাহলে এখান থেকে 28 ফিট দূরে কত হবে? কত হবে বলেন? 28, তাই না? তাই কিনা? জি স্যার। আর জি স্যার। এখান থেকে 16 ফিট দূরে কত হবে? স্যার 16 দ্বারা গুণ করতে হইব। তাহলে হচ্ছে এটা 28 দিয়ে গুণ করে এটা কোঅর্ডিনেট গুলো পাই গেলাম, যেখানে যেখানে লোড আছে। তো এই যে ভ্যালু গুলো পাইলেন, এগুলি কিন্তু 1 ইউনিট লোডের জন্য মোমেন্টের ভ্যালু। কিন্তু এই পজিশনে কি আপনার 1 ইউনিট আছে? এখানে কি 1 ইউনিট লোড জি আছে? না। নাই। কি আছে? জি না স্যার। এখানে আছে 30 কিপ লোড আছে। এখানে কি 1 ইউনিট আছে? নাই। 30 কিপ লোড আছে। না। এখানে 1 ইউনিট আছে? নাই। 30 কিপ। এখানে আছে 15 কিপ। তাহলে কি 1 ইউনিট লোডের জন্য
যে মোমেন্টের ভ্যালুটা পাইলেন তার সাথে গুণ করে দিবেন হচ্ছে এই লোডটা। এখানে গুণ করে দেবেন 30, এখানে দেবেন 30, এখানে দেবেন 30, এখানে দেবেন হচ্ছে 15। বোঝা গেল? জি স্যার। জি এই স্যার। যে লোডগুলো পাইলেন এটা হলো ইনক্রিজিং পোর্শনের টোটাল মোমেন্টের ভ্যালু। এই ক্যালকুলেশনটা এখানে করা হচ্ছে। এটা এটা হলো ইনক্রিজিং পোর্শন। এবারে আসি ডিক্রিজিং পোর্শনে আসেন। ডিক্রিজিং পোর্শনে কয়টা হুইল আছে? একটা, তাই না? একটা স্যার। একটা। তাহলে এইটা কিভাবে বের করবেন? ডিক্রিজিং পোর্শনের এই ভ্যালুটা স্যার তখন কি সি পয়েন্টেরটা আস্তে শুধু আস্তে আস্তে 3 পয়েন্টের ওইটা আস্তে আস্তে জি স্যার। আপনাদের এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে এখানে দেখেন এখান থেকে এই থেকে চিন্তা করেন, এই থেকে 20 ফিট দূরে লোড কত? 13.23, তাই না? জি স্যার। স্যার জি স্যার। তাহলে এখান থেকে এত ফিট দূরে কত হবে কোঅর্ডিনেটটা? এখান থেকে এটুকু কত? এটুকু স্যার। 30.33/20 ইন্টু 20 বিয়োগ 12 করেন 8। 8 হবে স্যার। 8। 8 ফিট দূরে কত হবে বের হয়ে যাবে, রাইট? জি স্যার। তাহলে এটা হবে 8 ফিট দূরে, এটা হবে 1 ইউনিটের জন্য, কিন্তু এখানে 1 ইউনিট আছে? 1 ইউনিট নাই, আছে 30 ফিট লোড। তাহলে এই যে এই ক্যালকুলেশনটা আপনার করতে হবে। এটা হলো ডিক্রিজিং পোর্শন, এটা হলো ইনক্রিজিং পোর্শনের লোড যোগ করলে ম্যাক্সিমাম মোমেন্টটা চলে আসবে। এখন যে কোশ্চেনটা আপনারা করতে চাচ্ছেন সেটা হলো সি পয়েন্টে যে হুইলটা আছে এটাকে আমি ডিক্রিজিং পোর্শনের সাথে নিব নাকি ইনক্রিজিং পোর্শনের সাথে নিব, তাই তো? এটা কোশ্চেন। সি পয়েন্ট জি স্যার। এমন একটা পয়েন্ট যে হচ্ছে ডিক্রিজিং এর দিকও আছে, ইনক্রিজিং এর দিকও আছে। তো এটা অ্যাকচুয়ালি আপনার চিন্তা করে দেখেন আমরা কি খুঁজতেছি? ম্যাক্সিমাম মোমেন্ট খুঁজতেছি, তাই না? আমরা কি জি খুঁজতেছি? স্যার। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মোমেন্ট। তাহলে এই বড় যে হুইলটা, এই হুইলটাকে যদি হচ্ছে আপনি ইনক্রিজিং পোর্শনের দিকে রাখেন তাহলে আপনি ম্যাক্সিমাম মোমেন্ট পাবেন, বুঝতে পারছেন? ডিক্রিজিং দিকে রাখলে কিন্তু ম্যাক্সিমাম মোমেন্ট পাবেন না। তার মানে এই সি পয়েন্টটা এটা যদি জাস্ট টু দি রাইটের দিকে রাখেন, জাস্ট টু দি রাইটের দিকে রাখেন তাহলে আপনি ম্যাক্সিমাম মোমেন্ট পাবেন। এই জন্য এই বড় হুইলটাকে ইনক্রিজিং পোর্শন দিকে রাখা হয়েছে, এই হলো কারণ। বোঝা গেল জিনিসটা? স্যার ডিক্রিজিং পোর্শনের লেন্থ যদি বেশি হয় তাহলে তো আমরা তখন লেফটে রাখলে বেশি পাবো। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে রাখবেন, কিন্তু কনসেপ্ট হচ্ছে এইটাই, যেহেতু আমরা ম্যাক্সিমাম মোমেন্ট খুঁজতেছি, কাজেই ওই লোডটাকে কোন দিকে রাখলে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে ওইভাবে আপনার নিতে হবে। এখন যদি আপনি বুঝতে না পারেন যে হচ্ছে কি হবে, তাহলে একবার এটাকে জাস্ট যদি রাইটের দিকে রেখে একবার মোমেন্ট ক্যালকুলেশন করবেন, দেখবেন কত আসে। আর একবার জাস্ট যদি লেফট করে আবার মোমেন্ট ক্যালকুলেশন করে দেখবেন কত আসে। দুটোর মধ্যে যেটা বড় হবে ওটা নেবেন। বোঝা গেল? তবে এখানে দেখেই বুঝতে পারতেছি আমরা যে সব লোডগুলা ইনক্রিজিং পোর্শনের দিকে আছে, এটা শুধুমাত্র একটা লোড আছে, কাজেই এটাকে জাস্ট যদি রাইট লেফট রাখলে আমি ম্যাক্সিমাম মোমেন্ট পাবো ইনক্রিজিং পোর্শন। এই জন্য এটা রাখি। ঠিক বোঝা গেল জিনিসটা? জি স্যার। ঠিক আছে, এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? এরপরে আমরা আরেকটা ম্যাথ করবো। এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? স্যার 3 পয়েন্টের লোডটা স্যার আরেকবার। 3 পয়েন্টের কি কোন লোডটা স্পেসিফিক করেন আরেকটু কোশ্চেনটা। স্যার এই যে জাস্ট টু দি লেফট এন্ড রাইট এইট। এরকম জানা ফোন দেবে। ক্লাসে ক্লাস স্কুল ফোন করুন। আচ্ছা, 3 পয়েন্টের লোডটা বুঝেন না, এই তো? জি স্যার। এখানে একটা কোশ্চেন আসলো যে এখানে একটা কোশ্চেন আসলো
যে সি, এই সি যে পয়েন্টটা, যে লোডটা আছে, এটাকে কি ইনক্রিজিং পোর্শনের দিকে রাখবো নাকি ডিক্রিজিং পোর্শনের দিকে রাখবো? এটা হলো কোশ্চেন। তো তো তাহলে কারণ সি পয়েন্টের যে ইয়াটা আছে, সি পয়েন্টের যে হুইলটা আছে, এটা তো ইনক্রিজিং পোর্শন ডিক্রিজিং পোর্শন দুই দিকে সমান জায়গাতে আছে। তাহলে কোশ্চেন হলো এটা কি ইনক্রিজিং পোর্শনের দিকে ধরবো নাকি ডিক্রিজিং পোর্শনের দিকে ধরবো? কারণ বললাম যে এটা ডিপেন্ড করবে যেদিকে ধরলে আপনি বেশি মোমেন্ট পাবেন ওই পোর্শনটা ওইদিকে ধরবেন। এখানে বোঝা যাচ্ছে ইনগেজিং পোর্শন অনেক লোড, এবং ইনগেজিং পোর্শন এই সাপোর্ট থেকে এই হুইলটা হচ্ছে বেশি দূরে আছে, কাজে এখানে বেশি মোমেন্ট আছে। মোমেন্ট সমান সমান কি ফোর্স ইন্টু ডিস্টেন্স না? তার মানে ডিস্টেন্স যত বেশি হবে মোমেন্ট তত বেশি হবে। এটা ওই জন্যই বুঝতে পারতেছি যে এই সি পয়েন্টের যে হুইলটা, এটা যদি ইনক্রিজিং পোর্শনের সাথে আমি নেই তাহলে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম মোমেন্ট খুঁজতেছি, M6 ম্যাক্সিমাম। এই জন্য এই সিটাকে ইনক্রিজিং পোর্শনের দিকে ধরা হয়েছে আর ডিক্রিজিং পোর্শনের দিকে ধরা হয় নাই। তাহলে এখন আপনার যদি বুঝতে অসুবিধা হয় যে আমি বুঝতেছি না, তাহলে আপনি যে MC ম্যাক্স এটা দুইবার ক্যালকুলেশন করবেন, দুইবার। একবার চিন্তা করবেন যে এই যে হুইলটা, এই মাঝখানে হুইলটা একবার ইনক্রিজিং পোর্শনের দিকে রেখে ক্যালকুলেশন করবেন, করলে এটা পাবেন। আর আরেকবার হচ্ছে এটাকে ডিক্রিজিং পোর্শনের দিকে রেখে আরেকবার ক্যালকুলেশন করবেন, তাহলে আরেকটা MC ম্যাক্স পাবেন। এই দুটোর মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম। এইখানে আর এখানে জাস্ট শুধু লেফট করে আর ক্যালকুলেশন করি নাই, দরকার হয় নাই, বুঝতে শুধু লাগবে না, সেই জন্য করি নাই। তো বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে, এবার আমরা আরেকটা ম্যাথে যাব, মানে আরেকটা কনসেপ্টে যাব। সেটা হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট ডিউ টু হুইল লোড। তো ম্যাক্সিমাম মোমেন্ট পাইছেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট, মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট, এবার হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট। আচ্ছা, এটা বের করবো। তাহলে এখন গ্রেটেস্ট ম্যাক্সিমাম জিনিসটা কি আছে আমাকে জাস্ট 30 সেকেন্ড। আচ্ছা, এখন এখন দেখবো গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট। গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা কেন দরকার ছিল এটা আগে বুঝি। এখানে যে আপনি ম্যাক্সিমাম মোমেন্টটা নিলেন, এটা কিন্তু আমরা বলতেছি যে সি পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট। হ্যাঁ, মানে ব্রিজের পার্টিকুলার কোনো একটা পয়েন্টে আমরা ম্যাক্সিমাম মোমেন্টটা খুঁজতেছি। ঠিক আছে, পার্টিকুলার কোনো একটা পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট আমরা বের করলাম। এখন যদি আমি আপনাকে বলি এই যে হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট, হুইল লোড গুলোকে মুভ করতেছে ব্রিজের উপর দিয়ে, আপনাকে যদি বলি যে এমন একটা পয়েন্ট খুঁজে বের করেন, এমন একটা পয়েন্ট খুঁজে খুঁজে বের করেন যে পয়েন্টে আপনার সবচেয়ে বেশি মোমেন্ট আসবে। যেমন এখানে আমি আপনাকে বলেছিলাম যে সি পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট বাই করতে। ঠিক আছে, সি পয়েন্টের যে ম্যাক্সিমাম মোমেন্ট বের করলাম, এটাই কি টোটাল ব্রিজের সবচেয়ে বেশি মোমেন্ট? এই পয়েন্টটা তো এখানেও হইতে পারতো, এটা তো এখানেও হইতে পারতো না ম্যাক্সিমাম মোমেন্টটা? জি স্যার। টোটাল ব্রিজে, এই ব্রিজের এমন একটা পয়েন্ট থাকবে, যেখানে সবচেয়ে বেশি মোমেন্ট কাজ করবে, ওর থেকে বেশি মোমেন্ট আর আসবে না। যেমন এটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে ব্রিজের উপরে আপনি কত
লোড, কারণ সব গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে হলে আপনার প্রথম কন্ডিশন হচ্ছে ব্রিজের মধ্যে সবচেয়ে বড় বড় যে লোড গুলা এগুলা আগে বসাইতে হবে। সবচেয়ে বড় বড় লোড গুলা যদি ব্রিজের স্প্যানের উপরে বসান তাইলে ব্রিজের উপরে এমন একটা পয়েন্ট পাবেন যে পয়েন্টে সবচেয়ে বেশি মোমেন্ট আসবে, ওর থেকে বেশি মোমেন্ট আর আসবে না। ওইটাই ওইটাই হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট। ঠিক আরেকবার বলবো, জি স্যার। ওকে। আমরা প্রথম যে ম্যাথটা করলাম সেটাতে কি বলছি? বলছি যে পার্টিকুলার কোনো একটা পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্টটা বের করতে হবে, তাই তো? এটা আমি বের করে দেখলাম। এখন যদি আমি আপনাকে বলি যে এই যে ব্রিজের উপরে কোন লোড গুলা বসাইলে, দুইটা কোশ্চেন করতে হবে, কোন লোড গুলা বসাইলে আপনি সবচেয়ে বেশি মোমেন্ট পাবেন এবং এবং ওই মোমেন্টটা কোথায় পাবেন, এরকম যদি একটা কোশ্চেন করি তাহলে আপনার মাথায় কি আসবে? আপনি যদি সবচেয়ে বেশি মোমেন্টটা বের করতে চান তাহলে ব্রিজের মধ্যে কোন লোড গুলা বসাবেন? সবথেকে বড় সবচেয়ে লোডটা বেশি বসাবো। গুলা। হ্যাঁ, কারণ ব্রিজের মধ্যে ওই হুইল লোড অ্যারেঞ্জমেন্টের সবচেয়ে বড় বড় যে লোড গুলা ওইগুলা হচ্ছে ব্রিজের মধ্যে বসাবেন, তাই তো? আচ্ছা, এখন যদি বলি যে সবচেয়ে বড় লোড বসালেন, ভালো কথা, এটার এটার সবচেয়ে বেশি মোমেন্ট কোথায় আসবে এটা কিভাবে বের করবেন? ওই পয়েন্টে কি, সেটা তো মিড ওটা কি clear? সেটা তো মিড সেটা তো মিড পয়েন্ট হতে পারে। না, মিড পয়েন্টে, সিম্বল সেভারেটিভ মিড পয়েন্টে নাও হইতে পারে। আপনার লোড, সিম্বল সেভারেটিভ বিমে তো আমরা মিড পয়েন্টে পাই স্যার। না, আপনার লোড গুলা কি ইউনিফর্ম আছে? লোড গুলা জি কি না। ইউনিফর্ম আছে? ডিসটেন্স কি ইউনিফর্ম? ইউনিফর্ম তো পাওয়া তারপরে লোড গুলা কি সাইজ গুলা কি একই রকম আছে? জি না স্যার। তাহলে আপনি মাঝখানে গিয়ে পাবেন, তাই তো? তার মানে এটা একটা ব্যাপার থাকলো, এই জিনিসটা বের করবো আমরা। এটা হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট খুঁজে বের করবো। গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা কত, এবং এই যে মোমেন্টটা, এই মোমেন্টের কোথায় কাজ করবে সেই ভিউটা বের করবো। বোঝা গেল? এটাই হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট ডিউ টু হুইল লোডের কনসেপ্ট। এটা এটা কি কেউ আছে এরকম বোঝা বোঝা যায় নাই আমার এই কথাটা? ঠিক আছে, এখন গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে গেলে এখানে একটা থিওরি আছে যে কিভাবে গ্রেটেস্ট ম্যাক্সিমাম, ওইটা আমি আর গেলাম না, কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা দেখাই, সরাসরি অ্যাপ্লিকেশন দেখাই। গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে গেলে আপনার তিনটা সেন্ট্রয়েড লাগবে, ঠিক আছে? তিনটা, তিনটা সেন্ট্রয়েড বের করতে হবে, তিনটা সেন্ট্রয়েড। কয়টা সেন্ট্রয়েড বললাম? তিনটা সেন্ট্রয়েড বের করতে হবে। এই তিনটা সেন্ট্রয়েডের একটা সেন্ট্রয়েড হচ্ছে ব্রিজের জিওমেট্রিক সেন্ট্রয়েড, একটা হচ্ছে কি ব্রিজের জিওমেট্রিক সেন্ট্রয়েড, এটা একটা সেন্ট্রয়েড। ব্রিজের ব্রিজের সেন্ট্রয়েড গুলো, এটা গেল একটা। একটা হবে ব্রিজের উপরে যতগুলো বড় বড় লোড আছে, এই যে লোডের, হ্যাঁ, লোডের হচ্ছে রেজাল্টেন্ট, লোডের রেজাল্টেন্ট বের করতে হবে, মানে লব্ধি। তার মানে একটা হচ্ছে এই যে সেন্টার অফ অল লোড, সেন্টার অফ অল লোড মানে রেজাল্টেন্ট বের করতে হবে, ঠিক আছে? এটা একটা সেন্টার বের করতে হবে। আর আরেকটা বের করতে হবে যে ক্রিটিক্যাল লোড, ক্রিটিক্যাল লোডের লোকেশন বা ক্রিটিক্যাল লোডের সেন্টার বের করতে হবে। বোঝা গেল? তাহলে বললাম যে এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট যদি আপনি বের করতে চান তাহলে তিনটা সেন্ট্রয়েড নিয়ে কাজ করতে হবে। একটা হলো ব্রিজের জিওমেট্রিক সেন্ট্রয়েড, এটা একটা। আরেকটা হবে ব্রিজের উপরে যতগুলো লোড আছে তাদের রেজাল্টেন্ট বা তাদের যে লব্ধিটা, এই লব্ধিটা বের করতে হবে, লব্ধিটা কোথায় আছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে টোটাল লোডের সেন্ট্রয়েড, টোটাল
লোডের সেন্ট্রয়েড, দুটো গেল। আর আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল লোডের সেন্ট্রয়েড বের করতে হবে। ক্রিটিক্যাল মানে এখানে বীজের সেন্ট্রয়েড, এটা আপনারা বুঝতে পারতেছেন। সকল লোডের রেজাল্টেন্ট বা লোডের যে সেন্ট্রয়েড এটাও বুঝতে পারতেছেন, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন না ক্রিটিক্যাল লোড কোনটা। এটাতে আমি পরে আসছি ক্রিটিক্যাল লোডটাতে। তাহলে এবার একটু এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে এই দুইটা জিনিস আগে বুঝি। এই যে এই দুইটা জিনিস, যে দুটো জিনিস আমি বুঝতেছি এই দুইটা আগে বুঝে আসি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা, এই ব্রিজের ল্যান্ড মনে করলাম যে এল। তাহলে এটার এই ব্রিজের জিওমেট্রি সেন্টার কোথায় হবে, L/2। তাই না? তাহলে এটা হচ্ছে ব্রিজের জিওমেট্রি সেন্টার, এটাকে বললাম 1 নম্বর। ওকে, এরপরে এই ব্রিজটার উপরে মনে করেন তিনটা চাকা আছে, একটা চাকা, দুইটা চাকা, আর এখানে একটা তিনটা চাকা। এই চাকাটার লোড বললাম F1, এই চাকার লোড F2, এই চাকার লোড F3। এই জায়গাগুলো ডাইমেনশন বলে দিলাম 3, এটা বললাম মনে করেন 5 ফর এক্সাম্পল। তাহলে এখানে কয়টা লোড আছে? তিনটা। তিনটা। এই তিনটা। এই তিনটা লোডের সেন্টার কোথায়? এই ডিসটেন্সটা বললাম মনে করেন x1, এখান থেকে বললাম ফর এক্সাম্পল এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে x1, আর এখান থেকে এটা বললাম x2। এই তিনটা লোডের সেন্টার কোথায়? তাহলে আপনার বলতে হবে লোডগুলো কত বড় বড়, F1 এর থেকে F2 বড়, তার থেকে F3 বড়। এটা বলতে পারবেন সেন্টার কোথায় থাকবে এটা? আচ্ছা, লোডের সেন্টার কিভাবে বের করতে হয় মনে আছে আপনাদের? হুম, লোডের সেন্টার কিভাবে বের করতে হয়? লোডের সেন্টার বের করতে হলে আগে একটা রেফারেন্স এক্সিস চিন্তা করতে হয়, রেফারেন্স এক্সিস। ওই রেফারেন্স এক্সিস থেকে লোডের মোমেন্টটা বের করতে হয়। ফর এক্সাম্পল এটা, তাহলে আমি যদি সেন্টার বের করতে চাই, প্রথমে হচ্ছে এই লোড F1 ইন্টু হলো ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে x1, F1 ইন্টু x1 প্লাস F2 ইন্টু x2, F2 ইন্টু x2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই F1 প্লাস F2 করলে আপনার x বাড়তে বেড়ে যাবে। সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয়? সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয় না? জি স্যার। সেন্ট্রয়েড বের করার ফর্মুলাটা মনে মনে হারিয়ে গেছে আপনাদের? হুম, জি স্যার, মনে আছে স্যার। হ্যাঁ ওইটাই। তাহলে এটা এটা যদি এরিয়ার হয় তাহলে এরিয়া সেন্ট্রয়েড, যদি লোডের হয় তাহলে লোডের সেন্ট্রয়েড, একই জিনিস তো। তাহলে লোডের সেন্ট্রয়েড বের করতে হবে। লোডের সেন্ট্রয়েড বের করতে গেলে আপনাদের যদি মনে থাকে আর কি, প্রথমে একটা রেফারেন্স এক্সিস চিন্তা করে নিতে হবে যে কোন এক্সিসের রেসপেক্টে আপনি সেন্ট্রয়েডের ডিসটেন্সটা বের করবেন। ঠিক আছে, আগে একটা রেফারেন্স এক্সিস বের করতে হয়। ধরে নিলাম যে এটা আমার রেফারেন্স এক্সিস। এরপরে ওই রেফারেন্স এক্সিসের রেসপেক্টে সবগুলা লোড ইনটু ডিসটেন্স প্লাস লোড ইনটু ডিসটেন্স প্লাস লোড ইনটু ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল লোড করলে ওই এক্সিস থেকে যে রেফারেন্স এক্সিস করতেছেন ওই এক্সিস থেকে আপনার লব্ধি লোডটা কত দূরে আছে এটা বের হয়ে যাবে। মনে পড়ছে এবার? হুম, জি স্যার। আচ্ছা। জি স্যার। তাহলে 2 নম্বর সেন্ট্রয়েডটা কি ছিল? যে টোটাল লোডের সেন্ট্রয়েড বের করতে হবে। আচ্ছা, এবারে আসি ক্রিটিক্যাল লোড। বলছি ক্রিটিক্যাল লোড বলতে বোঝাচ্ছে যে রেজাল্টেন্ট লাইনটা বা আপনার সেন্টার অফ লোড যেটা আর কি, হ্যাঁ, সেন্টার লোডের সেন্ট্রয়েড যেটা, লোডের সেন্ট্রয়েড যেটা আপনি পাইলেন, এখানে এটা এফ আর বোঝাচ্ছে। বলছে এই সেন্ট্রয়েডের কাছাকাছি যে হুইলটা আছে, কাছাকাছি যে হুইলটা আছে ওইটা হচ্ছে তার ক্রিটিক্যাল হুইল। বোঝা গেল? তাহলে এখানে দেখেন এই যে পার্টিকুলারলি এই যে ফিগারটা, এই ফিগারে এটা হচ্ছে লোডের সেন্ট্রয়েড বা হচ্ছে এই তিনটা লোডের রেজাল্টেন্ট। এই তিনটা রেজাল্টেন্ট লোডের কাছাকাছি হুইল কোনটা আছে? F3 না F2 নাকি F1? বলেন। স্যার F2।
না, এখানে 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 রেজাল্টেন্ট হচ্ছে এটা এফআর 1 2 3। F3 এই তিনটা হুইলের রেজাল্টেন্ট বা হচ্ছে লোডের সেন্ট্রয়েড আসছে হচ্ছে এটা 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 কিন্তু কোনো হুইল না। এফআর কিন্তু কোনো হুইল না। হুইল কয়টা এখানে? তিনটা, 1 2 3। এফআর কি? এফআর হচ্ছে রেজাল্টেন্ট। হ্যাঁ, তিনটা লোডের রেজাল্টেন্ট। তাহলে এই পার্টিকুলার এই ফিগার থেকে কি মনে হচ্ছে এই রেজাল্টেন্টের কাছাকাছি হুইল কোনটা? F3। F3, তাই না? তাহলে এই এই যে যেই লোডটা, যেই হুইলটা আপনার রেজাল্টেন্টের কাছাকাছি থাকবে সেই হুইলটাকে আমরা বলবো ক্রিটিক্যাল হুইল। ক্রিটিক্যাল হুইলের যে লোড এটা হচ্ছে ক্রিটিক্যাল হুইলের লোড। ওই বরাবর আপনি একটা সেন্ট্রয়েড চিন্তা করবেন, মানে ক্রিটিক্যাল হুইল লোড বরাবর একটা লাইন চিন্তা করবেন। বুঝা গেল? একটা, এটা হলো দুইটা, এই তিনটা সেন্ট্রয়েড বের করতে হবে আপনাকে। ওকে, তিনটা সেন্ট্রয়েড যে বাইর করলেন, বাইর করার পরে যেই কাজটা করতে হবে সেটা হলো ও যেই কাজটা করতে হবে সেটা হলো তাহলে আপনি একটা পাইলেন হচ্ছে জিওমেট্রিক সেন্ট্রয়েড, একটা পাইলেন আপনার রেজাল্টেন্টের সেন্ট্রয়েড, আর একটা পাইলেন হচ্ছে ক্রিটিক্যাল লোডের সেন্ট্রয়েড, তিনটা পাইলেন। এরপরে যেটা কাজটা করতে হবে বলছে যে এই লোডটাকে, এই যে হুইল লোডটাকে এটা এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেন হচ্ছে ব্রিজের সেন্ট্রয়েডের এক পাশে থাকে আপনার ক্রিটিক্যাল হুইলটা, আর আরেক পাশে থাকে হচ্ছে রেজাল্টেন্টের লোডটা। দ্যাট মিনস বোঝাচ্ছি যে এটা যদি ব্রিজ হয়, যে এই ব্রিজটা এখানে ড্র করতেছি আরেকবার, আর আপনার যদি এরকম জিনিসটা আসে, এটা একটা হুইল, এটা একটা হুইল, আর এদিকে হচ্ছে একটা হুইল, তারপর রেজাল্টেন্ট এখানে পাইছেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে বললো এফআর, আর এটাকে বলছি আমি F3 বলে এটাকে, হ্যাঁ। তো এটা আমার ক্রিটিক্যাল হুইল, আর এটা হচ্ছে ব্রিজের সেন্ট্রয়েড, হ্যাঁ, ব্রিজের সিজি। তো বলছে এই পুরা জিনিসটাকে এমন ভাবে বসাবেন যেন, এমন ভাবে বসাইতে হবে, এমন ভাবে বসাইতে হবে যেন এই যে সিজির সিজির এক পাশে থাকে, সিজির এক পাশে থাকে হচ্ছে এফআর, আর আরেক পাশে থাকে হচ্ছে আপনার এই যে ক্রিটিক্যাল হুইলটা, বুঝছেন? এভাবে বসাইতে হবে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কে বলা হচ্ছে এ, আর এই সিজি থেকে এদিকে থাকবে হচ্ছে অর্ধেক A/2, এদিকে রাখতে হবে A/2। বুঝা গেছে? তার মানে সিজির এক পাশে থাকবে রেজাল্টেন্টটা, আর সিজির আরেক পাশে থাকবে আপনার ক্রিটিক্যাল হুইলটা। সিজির এক পাশে থাকবে রেজাল্টেন্ট, আরেক পাশে থাকবে ক্রিটিক্যাল হুইল। এবং তাহলে কত দূরে থাকবে বলছে এই দুইটাকে ইকুই ডিস্টেন্স রাখতে হবে, ইকিউ ডিস্টেন্স মানে সমান ডিস্টেন্সে রাখতে হবে। এই যে রেজাল্টেন্ট থেকে ক্রিটিক্যাল লোডের ডিস্টেন্স যদি এ হয়, তাহলে ব্রিজের সেন্ট্রয়েডের অর্ধেক রাখতে হবে এদিকে, অর্ধেক রাখতে হবে এদিকে। এটাকে বলছে হচ্ছে ইকুই ডিস্টেন্স। এবার এই পুরো লাইনটা পড়েন, এবার এই পুরো লাইনটা পড়েন, দেখেন বুঝতে পারেন কিনা। বলছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট অর অ্যাবসুলেট, এটা আরেকটা নাম, অ্যাবসুলেট ম্যাক্সিমাম মোমেন্ট আন্ডার এনি লোড অকার পাওয়া যাবে when the লোড বলতে বোঝাচ্ছে ক্রিটিক্যাল লোডটা, and the center of the gravity of all load on beam মানে বোঝাচ্ছে রেজাল্টেন্ট লোডটা, আর ইকিউ ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ দি বিম মানে বোঝাচ্ছে ক্রিটিক্যাল লোডের সেন্ট্রয়েড, আর হচ্ছে রেজাল্টেন্ট লোডের যে সেন্ট্রয়েডটা, রেজাল্টেন্ট লোডটা ওইটা হচ্ছে জিওমেট্রিক সেন্ট্রয়েডের দুই পাশে সমান ডিস্টেন্সে রাখতে হবে, ইকুই ডিস্টেন্স রাখলে তখন যেই লোডিং কন্ডিশন পাওয়া যাবে, তখন যে একটা অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে, ওই অ্যারেঞ্জমেন্টে আপনি হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা পাবেন। জিনিসটা কি কঠিন লাগছে কথাটা?
কঠিন লাগছে? হুম? একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে মনে হয় বুঝতে পারবেন। স্যার এখানে লোড কি আমরা দুই পাশে রাখবো, দুই পাশে রেখে কি সমান করব মানে যোগ করে? হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি কিভাবে করা যায়। হ্যাঁ, কিন্তু কনসেপ্টটা বুঝতে পারছেন? কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে মূলত আপনার প্রথমত তিনটা সেন্টার বের করতে হবে। সেন্টার বের করতে হবে তিনটা। তারপরে আপনার রেজাল্টেন্টটা আর ক্রিটিক্যাল লোডটাকে ব্রিজের সেন্ট্রয়েডের দুই পাশে রাখতে হবে। দুই পাশে রাখবেন ইকুই ডিস্টেন্স, সমান ডিস্টেন্স করে রাখতে হবে। রাখার পরে তারপরে যে মোমেন্টটা পাবেন ওই মোমেন্টটাই হবে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট। এই কথাটাই বলছে এক লাইনে, এই কথাটাই এক লাইনে বলছে। বুঝা গেছে? তো এই ম্যাথটা আমরা একটু করি, করলে এই লাইনটার মর্মার্থ আরো বুঝতে পারবেন। তাহলে এখানে আসি, এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এ সাপোর্ট, বি সাপোর্ট, লেন্থটা হচ্ছে 9 মিটার। আর এদিক থেকে একটা গাড়ি আসতেছে, একটা গাড়ি, গাড়ির পিছনে আর একটা ট্রলি আছে। তাহলে এখানে বলতেছে সামনের যে গাড়ির সামনের চাকাটা তার লোড 8 কিলোমিটার, পিছনের চাকার লোড 6 কিলোমিটার, আর ট্রলির লোড 4 কিলোমিটার। এই হলো অবস্থাটা। তো বলতেছে এই কন্ডিশনে এই ব্রিজটার উপরে আপনার গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট কত আছে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখন গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টের ক্ষেত্রে মূলত আপনার আসলে এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেখানে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে আসবে। তো তাহলে এখন দেখেন যেটা করতে হয় আমাদের, আমরা বললাম গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে হলে প্রথমে আপনার জিওমেট্রিক সেন্টার বের করতে হবে। ওকে, জিওমেট্রিক সেন্টার কত হবে? এটা এখান থেকে এদিকে 9/2, এদিকে 9/2, তাই তো? স্যার 4.5। 4.5। তারপরে কি বের করতে হবে? জি স্যার। আপনার বের করতে হবে লোডের রেজাল্টেন্ট, তাই না? তাই তো বললাম একটু আগে। এটা বের করতে হবে জি লোডের স্যার। রেজাল্টেন্ট। তো এখানে কয়টা লোড আছে? জি স্যার। কয়টা লোড আছে এখানে? তিনটে স্যার। তিনটা। তিনটা লোড স্যার। এই এই তিনটা লোডের স্যার এই তিনটা লোডের 3টা লোড হ্যাঁ, আছে। তিনটা লোডের রেজাল্টেন্ট বের করতে হবে, তাই তো? রেজাল্টেন্ট বের করতে গেলে আপনি যে কোনো একটা লোডের একটা প্রথমে রেফারেন্স লাইন চিন্তা করেন। আমি ধরে নিচ্ছি এটা আমার রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনের রেসপেক্টে আপনি এই তিনটা লোডের সেন্ট্রয়েড বের করেন। সেন্ট্রয়েড বের হইলো এখান থেকে আপনার 2 মিটার দূরে, রেজাল্টেন্ট ফোর্সটা হলো 18। মানে 8 যোগ 6 যোগ 4 করলে আসবে 18। তাহলে এই 18 কোথায় কাজ করতেছে? বলছে সি পয়েন্ট থেকে 2 মিটার দূরে। তো তাহলে এই লোডের রেজাল্টেন্টটা পাইলাম। আচ্ছা, এখন তাহলে বলেন আপনার ক্রিটিক্যাল লোড কোনটা হবে? ক্রিটিক্যাল লোডের স্যার কনসেপ্ট 8 কিলো নিউটন। ক্রিটিক্যাল লোড কোনটা? বললাম যে হচ্ছে 6 এই যে কিলোমিটার। হ্যাঁ, সরি স্যার, সেন্ট্রয়েডের একটু কাছাকাছি যে কাছে স্যার। কোনটা আছে এটা? তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল লোড। 6 কিলো নিউটন। হ্যাঁ, এখন আপনার যদি স্যার এখানে 2 মিটার ডিসটেন্সটা কেমনে পেলাম স্যার? এটা বুঝলাম না। দেখাচ্ছি ওকে, দেখাচ্ছি ওটা। তাহলে এখানে দেখেন, তাহলে ক্রিটিক্যাল হুইল কোনটা হবে? 6 নম্বরটা, মানে এই যে এটা, তাই না? আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি দুইটাই চেক করবেন। একবার হচ্ছে এই যে রেজাল্টেন্ট লোডের এটাকে বলবেন কেস ওয়ান ধরে একবার চেক করবেন, আর একবার এটা ধরে চেক করবেন, শেষ। এর কোনো ঝামেলা নেই। এখানে আমি তাই তাই দেখাইছি। একবার এই কেস ওয়ান করছি, এখানে এটাকে 6 কিলোমিটারকে ক্রিটিক্যাল লোড ধরে একবার চেক করে দেখছি মোমেন্ট কত আসে, এমসি ম্যাক্স বের করছি একবার। আর একবার 2 নম্বর কেসে এই যে 8 কে বা 1 নম্বর হুইলটাকে ক্রিটিক্যাল লোড ধরে আরেকবার বের করছি। তাহলে একবার কেস ওয়ান করছি, কেস ওয়ান করে গ্রেটেস্ট ম্যাক্সিমাম বের করছি, আরেকবার কেস 2 করছি। কেস 2 হচ্ছে কোনটা? এই যে 8 নম্বর, মানে এই প্রথম হুইলটাকে বা 8 কিলোমিটার হুইলটাকে ক্রিটিক্যাল লোড ধরে আরেকবার মোমেন্ট বের করছি। তারপরে দেখছি কোনটা বড়, শেষ।
আপনার যদি বুঝতে অসুবিধা হয় যে রেজাল্টেন্টের কোন পাশের হুইলটা আমার ক্রিটিক্যাল হবে, এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রেজাল্টেন্টের দুই পাশে যে দুইটা হুইল আছে দুইটা ধরেই আপনি দুইবার ক্যালকুলেশন করবেন, করে দেখবেন কোন কেসে আপনার ম্যাক্সিমাম কোন আছে। শেষ, ঝামেলা শেষ হয়ে গেল। তো এখানে আমি তাই দেখাইছি। আচ্ছা, তাহলে এখানে আসি আমরা। তাহলে প্রথমত বলেন স্টেপ ওয়ান হচ্ছে আপনি ইয়া করেন, এই যে রেজাল্টেন্টের ভ্যালুটা বের করেন। তো এখানে কয়টা হুইল আছে? তিনটা হুইলের টোটাল লোড কত? 18। যোগ 6 যোগ 4, 18 কিলোমিটার। 18। তাহলে এই 18 কিলোমিটার কোথায় কাজ করতেছে? কোথায় কাজ করবে? মাঝখানে, সাইডে, না কোথায়? এটা বাই করার জন্য মাঝখানে কাজ করে। না, এটা কাজ করার জন্য আপনার লোডের সেন্টার বের করতে হবে। লোডের সেন্টার কি বাই করবেন? যে কোনো একটা জায়গায় রেফারেন্স লাইন ধরে, তাহলে এটা আমার রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইন থেকে অন্যান্য লোডের রেজাল্টেন্ট বের করেন। ফর্মুলাটা কি ছিল? F1 ইন্টু x1 প্লাস F2 ইন্টু x2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই স্যার F1 প্লাস 2 আসছে স্যার। F2 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আসবে x বার। এখানে তাই করছি। এখানে এই সি পয়েন্টে, হ্যাঁ সি পয়েন্টের রেসপেক্টে, এই যে এখানে সি পয়েন্টের রেসপেক্টে আমি লোড গুলো বের করতেছি। তাহলে সি পয়েন্টে এখানে লোড কত? 8। ডিসটেন্স কত এখানে? ডিসটেন্স কত? এই ডিসটেন্স কত? 0 ডিসটেন্স হচ্ছে 0। স্যার 0 স্যার। তাহলে 6 কত হবে? 6 ফোর্স ইন্টু ডিসটেন্স, 6 কত 6 এখানে? into 3 3। আর 4 কি হবে? 4 ইন্টু 4.5 হবে, তাই না? 4.5। ডিভাইডেড, স্যার সেকেন্ড সি। হ্যাঁ, ডিভাইডেড বাই 18। জি স্যার। তাহলে কত আসলো? 2 মিটার। তাহলে এই 2 মিটারের মানে কি? এই 2 মিটারের মানে হলো যে রেজাল্টেন্ট যে লোডটা, স্যার এটা এই সি সেন্টারের দূরত্ব স্যার সেন্ট্রাল ডিসটেন্স, এটা সি পয়েন্ট থেকে 2 মিটার দূরে আছে। 2 মিটার দূরে হবে। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে ক্রিটিক্যাল লোড চিন্তা। আচ্ছা, আমার মাইক্রোফোন অফ করেন। ক্রিটিক্যাল লোড চিন্তা করবো 6 কিলোমিটারকে। 6 কিলোমিটারকে ক্রিটিক্যাল লোড চিন্তা করে আমি কেস 1 করতেছি। তাহলে এখানে এ কত হবে? এ বললাম, এ জিনিসটা হচ্ছে রেজাল্টেন্ট থেকে, এই যে রেজাল্টেন্ট থেকে ক্রিটিক্যাল লোডের ডিসটেন্সটাকে আমরা বলবো এ। তাহলে এ কত হবে বলেন? 1 এ স্যার 1 মিটার। হ্যাঁ, এ হবে তাহলে, স্যার 1 মিটার। স্যার 1 এ মিটার। হবে 1 মিটার। ওকে, তাহলে এখন বলেন আমাদের কনসেপ্টটা কি ছিল? যে এই যে সেন্ট্রয়েড, এটা হলো ব্রিজের জিওমেট্রিক সেন্ট্রয়েড, সিজি অফ ব্রিজ। কনসেপ্টটা কি ছিল? যে ক্রিটিক্যাল লোড আর হচ্ছে রেজাল্টেন্ট লোড এমন ভাবে বসাইতে হবে যেন যার এক পাশে গ্র্যাভিটি থেকে এক এক বাই এক 2। এক পাশে থাকে হচ্ছে রেজাল্টেন্ট আর এক পাশে থাকে ক্রিটিক্যাল লোড, রাইট? তাহলে কিভাবে বসাবো? এই পুরো জিনিসটাকে সরাই নিয়ে আসেন, সরাই এইখানে বসাবেন হচ্ছে 18 কিলোমিটার মানে পেপার, আর এখানে বসবে আপনার এই যে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল 6 কিলোমিটার লোডটা হচ্ছে এখানে বসবে। তাহলে এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা স্যার 1। এই ডিসটেন্সটা হচ্ছে 0.5। এই এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে 1। 0.5। টোটাল ডিসটেন্সটা 1 মিটার, তাই না? জি স্যার। তাহলে এই সিজি থেকে এটা কত দূরে থাকবে? স্যার 0.5। আর সিজি থেকে 0.5। 0.5। 0.5। এই তো বুঝে গেছেন। এরকম একটা কন্ডিশনে নিয়ে আসতে হবে পুরা লোড গুলাকে, এরকম একটা কন্ডিশনে নিয়ে আসতে হবে পুরা লোড গুলাকে। নিয়ে আসার পরে তারপরে হচ্ছে মোমেন্ট নিলে আপনি ক্রিটিক্যাল গ্রেটেস্ট ম্যাক্সিমাম পাবেন। এই যে এখানে পরে চলে গেলাম। তাহলে স্টেপ 2টা আমি বলছি যে আপনি ইয়া বাই করে ফেলান, এ বাই করে। এ তো অলরেডি বললেনই। এবার স্টেপ 3 তে আসি। স্টেপ 3 তে কি করছি? সিজি বের করছি। তো সিজি বুঝতেছেন, সিজি হচ্ছে 4.5, 9 এর অর্ধেক। স্টেপ 4 এ কি বলছি? এই যেটা আমি একটু আগে বললাম যে রেজাল্টেন্ট আর হচ্ছে ক্রিটিক্যাল লোড এমন ভাবে বসাইতে হবে যেন সিজির এক পাশে থাকে রেজাল্টেন্ট, আরেক পাশে থাকে ক্রিটিক্যাল লোড। তাহলে টোটাল ছিল 1 মিটার। আপনারা বললেন এখান থেকে এটুকু হবে 0.5, এখান থেকে এটুকু হবে 0.5।
বোঝা গেল? এই যে এই যে একটা লোডের অ্যারেঞ্জমেন্ট পাইলাম, এই যে একটা কন্ডিশন পাইলাম, এই কন্ডিশনে আপনি হচ্ছে মোমেন্ট নেবেন। মোমেন্ট নিলে যে মোমেন্টটা আসবে সেটাই হবে আপনার ক্রিটিক্যাল মোমেন্ট। তাহলে এখন মোমেন্ট নিব কোথায়? মোমেন্টটা নিতে হবে ক্রিটিক্যাল লোডের রেসপেক্টে। তাহলে ক্রিটিক্যাল লোড কোনটা এখানে? এই 6। তাহলে এই 6 এর রেসপেক্টে মোমেন্ট নেবেন। তাহলে মোমেন্ট নেওয়ার পদ্ধতি কি? এই 6 এটা পিভি ডায়াগ্রাম করেন, পিভি ডায়াগ্রাম করেন। এটা কাটেন, এই বরাবর কাটেন, এই বরাবর কাটেন, পুরো জিনিসটা কাটেন। কাটলে তারপর কি 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 থাকবে এটাকে কেটে নিয়ে আসেন। কেটে নিয়ে নিলে এখানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স আসবে AY বা রিঅ্যাকশন আসবে Y বরাবর। এক্সটার্নাল লোড আছে 8 আর এক্সটার্নাল লোড আছে এখানে 6। তো কাটার পরে এখানে কি কি বের হবে? এখানে একটা মোমেন্ট আসবে, ইন্টারনাল আসলো মোমেন্ট, আর হচ্ছে শেয়ার। ওকে, তো আপনি যদি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন তাহলে 6 কিলোনিউটন জিরো হয়ে যাবে। মোমেন্ট দিবে হচ্ছে 8 কিলোনিউটন আর হচ্ছে এই রিঅ্যাকশনটা। বোঝা গেল? এখান থেকে যে মোমেন্টটা পাবেন এটাই হবে অ্যাকচুয়ালি আপনার এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট। ঠিক আছে? তাহলে এখন এটা বের করতে গেলে আপনার আননোন কিন্তু এখনো আছে রিঅ্যাকশনটা। রিঅ্যাকশন তো এখানে আমার বলা নাই। রিঅ্যাকশন বের করবেন। রিঅ্যাকশন বের করা তো সহজ, সহজ না? এই যে কন্ডিশন, এই যে এই কন্ডিশনে আপনার এ পয়েন্টের রিঅ্যাকশন AY, বি পয়েন্টের রিঅ্যাকশন BY বলা হচ্ছে। লোড আছে আপনার 3টা, 1 2 3, তাই তো? এই 3টে লোড আছে। তাহলে এখন আপনি এখানে রিঅ্যাকশন কিভাবে বের করবেন বলেন? আপনার এক্সটার্নাল ফোর্স আছে 8 6 স্যার 4। বি পয়েন্টে মোমেন্ট দিতে হ্যাঁ, স্যার। বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন। মোমেন্ট দিলে বি পয়েন্টে মোমেন্ট। আপনার AY চলে আসবে। এখানে তাই করছে। রিঅ্যাকশন এট এ পয়েন্টের রিঅ্যাকশন বাই করার জন্য বি পয়েন্টে মোমেন্ট নিলাম, এ পয়েন্টের রিঅ্যাকশন বের হয়ে গেল। ওকে, তাহলে এই যে AY সমান সমান 10 কিলোমিটার বের হয়ে গেছে। এরপরে ক্রিটিক্যাল মানে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করার জন্য আমরা কি বললাম যে হচ্ছে ক্রিটিক্যাল লোড যেটা এখানে কাটবেন। ঠিক আছে? কাটার পরে মোমেন্ট নেবেন। এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন। মোমেন্ট দিবে হচ্ছে 8 10, ডিসটেন্স আপনার জানা, বের হয়ে গেল 26 কিলোমিটার মিটার। এটাই হচ্ছে আপনার গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট। এখন কোশ্চেন হচ্ছে আপনি যদি বুঝতে না পারেন যে রেজাল্টেন্টের পাশের কোন লোডটাকে নিয়ে ক্রিটিক্যাল লোড চিন্তা করলে আমার ম্যাক্সিমাম গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট আসবে, তাহলে আপনি দুইটা কেস চিন্তা করবেন। যেমন এখানে কেস 1, এবার কেস 2 তাহলে কি হবে? কেস 2 তে আপনার 8 কিলোমিটার, যেটা এই যে 8 কিলোমিটার, এই 8 কিলোমিটারকে ক্রিটিক্যাল চিন্তা করবেন। ঠিক আছে? প্রথমবার কি চিন্তা করছি? প্রথমবার চিন্তা করছি যে ক্রিটিক্যাল লোড হচ্ছে 6 কিলোমিটার। এই 6 কিলোমিটারকে ক্রিটিক্যাল লোড চিন্তা করে বের করলাম, এটাকে বললাম কেস 1। আমি বললাম যে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি দুইবার করবেন। একবার ক্রিটিক্যাল লোড রেজাল্টেন্টের বাম পাশেরটা নিয়ে চিন্তা করবেন ক্রিটিক্যাল লোড, আরেকবার রেজাল্টেন্টের ডান পাশের লোডটাকে ক্রিটিক্যাল লোডে চিন্তা করবেন। তো আমি রেজাল্টেন্ট লোডের ডান পাশের 6 কিলোমিটারটাকে বললাম কেস 1। এবার তাহলে আমি আরেকটা ক্যালকুলেশন করি। রেজাল্টেন্ট লোডের বাম পাশে যে 8 কিলোমিটার আছে একে ক্রিটিক্যাল লোড হিসেবে দেখি যে আমার মোমেন্ট কত আসে। ওকে, এটা হলো কেস 2। তো কেস 2 তে একই অবস্থা। হ্যাঁ, কেস 2 ক্ষেত্রে কি করব? আগের মতোই, যে আমি যদি এবার 8 কিলোমিটারকে ক্রিটিক্যাল লোড চিন্তা করি তাহলে এবার কি হবে বলেন? এবার সেন্ট্রয়েডাল সেন্ট্রয়েড তো সেন্ট্রয়েডাল ডিসটেন্স তোমার জানা আছে 2, এফআর জানা আছে, তারপর জিওমেট্রিক সেন্ট্রয়েড আমার জানা আছে। তাহলে এই লোডটাকে কিভাবে বসাবো বলেন? এমন ভাবে বসাবো যেন সেন্ট্রয়েডের এক পাশে থাকে 8 কিলোনিউটন, রাইট? আর আরেক পাশে থাকে স্যার রেজাল্ট। 1.5 করাই দেবো স্যার। হ্যাঁ, তাহলে আরেক পাশে থাকে রেজাল্টেন্ট। তারপরে এখানে থাকবে 6 কিলোমিটার, এখানে থাকবে 4 কিলোমিটার। তাহলে এই ডিসটেন্সটা কত হবে? এটা কত হবে? এ কত এবার? এবার এ কত? এ কি ছিল স্যার আমার? 2 মিটার। হ্যাঁ, এ ছিল 2 হচ্ছে, এ ভেরি গুড, এ হচ্ছে 2।
তাহলে এই 2 মিটারের এক পাশে রাখবেন ক্রিটিক্যাল লোডটাকে, আর আরেক পাশে রাখবেন রেজাল্টেন্ট লোডটাকে। তাহলে এক পাশে যদি রাখেন তাহলে এটা কত হবে? ইকুই ডিস্টেন্স কত হবে? ইকুই ডিস্টেন্স। এটা হবে 1 মিটার, 1 মিটার। এদিকে রাখবো হচ্ছে 1 মিটার। এই তো হয়ে গেল। এরপরে আবার আগের মতো করে ক্যালকুলেশন করে নেবেন। এই যে এখানে দেখেন, পরের কেস 2 তে এটাকে রাখছে 1 মিটার, এদিকে রাখছে 1 মিটার করে এবার আবার কিন্তু তারপর রিঅ্যাকশন বাই করতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আগের বার রিঅ্যাকশন পাইছিলেন 10 কিলোনিউটন, এবারে কি রিঅ্যাকশন 10ই আসবে? জি না স্যার, চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? স্যার লোড তো সরাইছি আমরা। স্যার হ্যাঁ, ডিস্টেন্স চেঞ্জ হয়ে গেছে। রাইট, এক্স্যাক্টলি, কারণ আপনি তো সরাই দিচ্ছেন। তার মানে জি স্যার। সাপোর্ট থেকে ডিসটেন্স চেঞ্জ হয়েছে, লোডে কি আছে কিন্তু ডিসটেন্স চেঞ্জ হয়েছে। তো আমরা মোমেন্ট সমান কি জানি? ফোর্স ইন্টু ডিসটেন্স। মানে যেহেতু ডিসটেন্স চেঞ্জ হয়েছে, খুব রাইটলি বলছেন, কাজেই আপনি কিন্তু রিঅ্যাকশন এখানে আগে প্রথমবার 20 পাইছিলেন, এবার কিন্তু 10 পাইছিলেন, 10 পাবেন না, অন্য একটা পাবেন। এখানে দেখা স্যার, গেল এখন আরো কমবে স্যার। 7 আসলো। তারপরে এবার কোথায় নেবেন? বললাম যে যেখানে ক্রিটিক্যাল লোড চিন্তা করছেন ওইটাকে ওইখানে কাটবেন। এখানে কাটে দেখলেন যে মোমেন্ট আসলো 24.5। ঠিক আছে? তো তাহলে কি বুঝলেন? গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট কোন কেসে পাচ্ছেন? কেস 2 না কেস 1? স্যার কেস 1 এ। স্যার কেস 1। কেস 1 এ আসছে 26, কেস 2 এ আসছে 24.5। তাহলে এখানে সিদ্ধান্তটা কি হলো? সিদ্ধান্তটা হলো এই যে লোডটা, এই যে একটু একটু আগে যে গাড়িটা দেখলেন, এই কই গেল এগুলো, যে একটু আগে যে গাড়িটা দেখলেন, একটু আগে যে গাড়িটা দেখলেন, এই গাড়িটা মুভ করতে করতে, এই গাড়িটা মুভ করতে করতে যখন এই যে 2 নম্বর এই যে পিছনের যে চাকাটা 6 কিলোনিউটন, এই 6 কিলোনিউটন লোডটা যখন আপনার সেন্টারের থেকে এদিকে 0.5 মিটার দূরে থাকবে, এই যে এই চাকাটা, তখন এই ব্রিজের সবচেয়ে বেশি মোমেন্ট আসবে। বোঝা গেল? এর থেকে বেশি মোমেন্ট আর আসবে না। এটা তো বুঝাইলো। তার মানে এই সেন্টারের থেকে, ব্রিজের সেন্টারের থেকে 0.5 মিটার দূরে যখন এই 6 নম্বর চাকাটা, সরি, এই পিছনের চাকাটা যখন হচ্ছে ব্রিজের এই পয়েন্টে থাকবে, সেন্টার থেকে 0.5 মিটার দূরে, তখন এই ব্রিজের সবচেয়ে বেশি মোমেন্ট আসবে। সেই মোমেন্টটা কত? এটা হচ্ছে 26 কিলোমিটার মিটার। এর থেকে বেশি মোমেন্ট এই ব্রিজে আর হচ্ছে কখনোই আসবে না, মানে এই লোড পেছে। এটাকেই বলে হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট। বুঝতে পারলেন জিনিসটা? বোঝা গেছে? এখন এই জি স্যার। গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট আরেক ভাবে করা যায়। হ্যাঁ, এটা ইকুয়েশন দিয়ে করা যায়, বুঝছেন? এটা আরেকদিন দেখাবো, এর পরের দিন ইকুয়েশন দিয়ে কিভাবে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করা যায়। ঠিক আছে? দুইটার মধ্যে যেটা সহজ লাগবে আপনি ওটা দিয়েই করেন, সমস্যা নেই। আরেকবার গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট ইকুয়েশন দিয়ে করা যায়, আনন্দের শীটে ইকুয়েশন দিয়ে করা আছে। আর এটা হচ্ছে এই যে একই, এই পুরো জিনিসগুলোকে একসাথে ইকুয়েশনের মধ্যে নিয়ে আসছে, একই কনসেপ্ট ইকুয়েশনের মধ্যে নিয়ে আসছে, নিয়ে এসে এইভাবে করা যায়। আপনি চাইলে ইকুয়েশন দিয়ে করতে পারবেন, এরপরের দিন ইকুয়েশন দিয়ে দেখা দেবো। ঠিক আছে? তাহলে আপনারা এরপরের দিন একটা ক্লাস টেস্ট দিবেন। ক্লাস টেস্টটা হবে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টের আগ পর্যন্ত, গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বাদে, মোমেন্ট, শেয়ার এবং রিঅ্যাকশনের উপরে ডিউ টু হুইল লোড। ঠিক আছে? এই ক্লাস যদি হচ্ছে আমি অফলাইনে নিতাম তাহলে 40 মিনিটে হয়ে যেত। সেকশন বি কে করাইছিলাম 40 মিনিট লাগছিল, আর অনলাইনে দেখেন একই ক্লাস করাইতে আমার 1 ঘন্টার বেশি লাগবে। এটা হলো অনলাইনের একটা বড় অসুবিধা। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার, হ্যাঁ, বলেন। এই যে গ্রেটেস্ট মোমেন্টে ওই 3 মিটার দূরত্ব, তারপর যে 4.5 মিটার দূরত্ব, ওটা কি দেওয়া থাকবে না? বের করি কোনটা দেওয়া থাকবে। এই যে এই যে এটা, স্যার গাড়িতে যে হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দেওয়া থাকবে তো। চাকা থেকে চাকার ডিস্টেন্স দেওয়া থাকবে, চাকা থেকে চাকার ডিস্টেন্স দেওয়া থাকবে, চাকার লোড গুলি দেওয়া থাকবে। এগুলো ছাড়া তো আপনি করতে পারবেন না।
ডাইমেনশন ছাড়া করতে পারবেন আচ্ছা এখানে লোড গুলা মানে কি বুঝেছে, একটা চাকার লোড নাকি দুই পাশে দুই চাকার লোড? এটা এটা টোটাল লোডটা এই 2 চাকার লোড বোঝাচ্ছে এখানে এক্সেল। একটা একটা গাড়ির চাকা কেমন থাকে, এটা তো গাড়ির চাকা, এই পাশে একটা গাড়ির চাকা, মাঝখানে একটা লোহার রড থাকে, বুঝছেন? এই পুরো জিনিসটাকে বলে এক্সেল। এই 2টা চাকার সম্মিলিত লোডটা হচ্ছে হেড কিলোমিটার, বুঝাচ্ছে। ঠিক আছে? এখানে টোটাল এই 2টা চাকার লোড বোঝাচ্ছে 8 কিলোমিটার, এখানে 2টা চাকার লোড বোঝাচ্ছে 6 কিলোমিটার। কিন্তু আমরা যখন 2D নিব তখন তো 2টা চাকা আমি দেখাইতে পারবো না, এই জন্য আপনার ব্রিজের ক্ষেত্রে এইভাবে দেখানো হয়। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? তাকে বলতে থাকেন, আমি অ্যাটেন্ডেন্স নিতে থাকি। সেকশন এ, তাই না? সেকশন এ তে আগে নিয়ে নেই। হচ্ছে 7। আচ্ছা, কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা হয়েছে কোনো কিছু? থাকলে আমাকে বলেন, পরে একটা দেখা দিব না। আচ্ছা বলেন, 222205038 বোধহয় নাই। আচ্ছা রেকর্ডটা অফ করে দিই, রেকর্ড অনেক বড় হয়ে যায়।